আমি আমাদের মাননীয়া বড়দির কাছে চলে যাব। বড়দি, উনি এসেছেন অনেক সময় আমাদের সঙ্গে থাকবেন, আমাদের বলবেন অনেক কথা। আপনি ওনাকে আহ্বান করুন, আপনি ওনাকে বলুন আমাদের সমৃদ্ধ করার জন্য। সম্পর্কে যতই বলা হয় অনেকটাই বাকি থেকে যায়। স্যার অত্যন্ত ব্যস্ত মানুষ এবং এই সময় তো আরো ভীষণ ভাবে ব্যস্ত। তবুও আমি ওনাকে রিকোয়েস্ট করেছি যে স্যার, আমাদের ছোট ছোট বাচ্চারা এবং আমরাও সত্যি এই পরিস্থিতি মানসিকভাবে কি করে কাটিয়ে উঠবো আমরা জানি না, কারণ এই পরিস্থিতি আমাদের সবার কাছে একেবারে নতুন। এবং এই যে ঘরবন্দি দশা, এখান থেকে আমাদের মন কি করে ভালো থাকবে, আমরা তো কখনো এই পরিস্থিতিতে পড়িনি। আমি সেজন্য স্যারকে রিকোয়েস্ট করেছিলাম, উনি আমার রিকোয়েস্টে সাড়া দিয়েছেন এবং সত্যি আজকে আমাদের উনি বলবেন যে আমরা এই পরিস্থিতিতে ঘরবন্দি থেকেও কি করে মেন্টাল হেলথটাকে ঠিক রাখবো, সেটা ওনার মূল্যবান বক্তব্যের মধ্যে দিয়ে আমরা জেনে নেব। স্যার প্লিজ ওয়েলকাম টু আওয়ার স্কুল এবং অসংখ্য ধন্যবাদ আপনি সময় বার করে যে আমাদের সঙ্গে এতটা সময় কাটাবেন, আমাদের প্রশ্নের উত্তর দেবেন। স্যার প্লিজ, আমরা অধীর আগ্রহে আপনার জন্য অপেক্ষা করছি, আপনি আপনার বক্তব্য শুরু করুন। থ্যাংক ইউ স্যার। নমস্কার, অনেক ধন্যবাদ স্পেশালি শ্রীমতী ইন্দ্রাণী ভদ্র, দ্য হেডমিস্ট্রেস অফ দিস স্কুল, এবং অন্যান্য যারা আছেন। আমি দেখতে পাচ্ছি শ্রীমতী বিজয়লক্ষ্মী, শ্রীমতী দেবযানী, শ্রীমতী সুদীপ্তায়ন, যারা আছেন সবাইকে আমার শ্রদ্ধা জানিয়ে আমি আজকের প্রোগ্রাম শুরু করছি। আমি শুরুতে আজকে আমার যেটা বলবো সেটা হচ্ছে যে আমি শুরুতে একটা প্রেজেন্টেশন দেব, তারপরে আপনাদের ছোট্ট ছোট্ট ছাত্র বন্ধুরা, আমাকে শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, আপনাকে শোনা যাচ্ছে। আর বলবো মানসিক স্বাস্থ্য এবং এই অতিমারি, অলরেডি আমাদের একজন দিদিমণি অতিমারি সম্বন্ধে বলে দিয়েছেন। সেটা ভীষণ ইম্পর্টেন্ট, বিকজ আমরা যখনই কিছু নিয়ে আলোচনা করতে যাই তার হিস্ট্রিটা জানা আমাদের পক্ষে ভীষণ জরুরি। সেই জন্যই একটা বেস্ট ওয়ার্ক উনি করে গেছেন। আমি যেটা বলবো, আমি কোভিড-19 হিস্ট্রিটা কিছুটা বলতে শুরু করব। তোমরা নিশ্চয়ই জানো যে কোভিড-19 মতো একই ধরনের ভাইরাল ইনফেকশন এর আগেও হয়েছিল, যেটাকে বলা হতো সার্স, এবং আরেকটা হয়েছিল সেটাকে মার্স বলা হতো। সার্স মানে হচ্ছে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম, মার্স মানে মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম। সেখানে যদি তুমি সার্সের হিস্ট্রি দেখো, অলমোস্ট আমাদের 30টা দেশকে এটা ইনফেক্ট করেছিল এবং টোটাল নাম্বার অফ কেসেস ছিল, অর্থাৎ 8,473 জন লোককে ইনফেক্ট করা হয়েছিল, তার মধ্যে মাত্র 813 জন মারা গেছে। ঠিক আছে, ফ্যাটালিটি রেট ছিল কিন্তু অনেক বেশি এই কোভিডের থেকে, অর্থাৎ 100 জনের মধ্যে প্রায় 9.5 জন মারা গেছিল সেখানে। আর এরপরে এসেছিল মার্চ 2012-তে, 2002-এ সার্চ এসেছিল, 2012-তে মার্চ এসেছিল, সেটার 27টা দেশে করে, অনেক কম সংখ্যায় করেছিল কিন্তু ডেথ অনেক বেশি ছিল। ফ্যাটালিটি রেট অর্থাৎ 100 জনের মধ্যে 34 জন মারা গেছিল, কিন্তু সেটা কোনোটাই অতিমারি বা মহামারী সেই মানে প্যান্ডেমিক লেভেলে যায়নি। কিন্তু এই যে যেটা বললো উহান যে চায়না থেকে শুরু হলো, সেটা কিন্তু এমনভাবে ছড়িয়ে গেল যে 2020-র 12ই মার্চ আমাদের যে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ডিরেক্টর জেনারেল আছেন ডক্টর টেড্রোস, উনি এটাকে ডিক্লেয়ার করলেন প্যান্ডেমিক। বা তোমরা জানো যে শুরুতে কোভিড-19 একটা ভ্যারিয়েন্ট ছিল, তারপরে দুটো ভ্যারিয়েন্ট হলো, মহারাষ্ট্র, দিল্লি এবং ওয়েস্ট বেঙ্গলও আসলো, এবং ওয়েস্ট বেঙ্গল আসার পরে আমরা দেখলাম এটাকে 3টে ভ্যারিয়েন্ট, অর্থাৎ ট্রিপল মিউটেন্ট, মানে একটা থেকে আরেকটা, মানে তারা নিজেরাই মিউটেশন করছে, নতুন আসছে। এবং যে নতুন মিউটেন্টটা এসছে সেটা কিন্তু প্রচন্ড ইনফেক্টিভ, অর্থাৎ সংক্রমণ করার ক্ষমতাটা তাদের অনেক বেশি। যদিও মৃত্যুর হার, ম্যাডাম যেটা বলেছিলেন, খুব সম্ভবত ইন্দ্রাণী ম্যাডামই বললেন আমাদের হেডমিস্ট্রেস, যে এর মৃত্যুর হারটা কিন্তু কম। তার মানে হচ্ছে আগের মৃত্যুর হারটা ছিল অলমোস্ট 2 to 3%, যেখানে এটা কিন্তু 1 to 2%। কিন্তু এর ইনফেক্টিভিটি এত বেশি যে দেখা যাচ্ছে নাম্বার অফ ডেথটা কিন্তু কোনো অংশে কম হচ্ছে না।
যেহেতু আমি আজকে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলবো, ছোট্ট ছোট বন্ধুরা, আমি একটা কথাই বলবো তোমাদের, মানসিক স্বাস্থ্যটা কি জানা উচিত। মানসিক স্বাস্থ্য অ্যাকচুয়ালি এমন একটা স্বাস্থ্য যেটা যদি তোমার নর্মাল থাকে, তুমি নর্মাল মানসিক কাজকর্মগুলো ঠিকঠাক করতে পারবে। তুমি নিজের ডেইলি যে প্রোডাক্টিভিটি, অন্যদের সাথে রিলেশন মেনটেন করা, তোমার যদি মানসিক সুস্থতা থাকে তুমি নিশ্চয়ই এগুলো সব নর্মালভাবে আর 10 জন স্বাভাবিক মানুষের মতো করতে পারবে। এবং এই যে পরিবর্তন হচ্ছে, তোমার মানসিক সুস্থতার আরেকটা লক্ষণ হচ্ছে তুমি এই পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নিতে পারবে। তাহলে প্রশ্ন উঠতেই পারে, স্যার তাহলে মানসিক রোগ কাদের বলা হয়? দেখো, মানসিক রোগ যাদের বলবো আমরা, কখন মানসিক রোগ বলবো? আমরা কিন্তু ইনফ্যাক্ট মেন্টাল ডিজিজেস বলি না, বলি মেন্টাল ডিসঅর্ডার। অর্থাৎ আমাদের যে মানসিক সমস্যাগুলো থাকে সেটা স্বাভাবিকের থেকে একটু কম বেশি হয়। কখন তাহলে মেন্টাল ডিসঅর্ডার বলবো? যখন আমাদের অকুপেশনাল লাইফে এটা প্রবলেম করে, অর্থাৎ আমাদের কর্মজীবনে, অর্থাৎ আমি টিচার, আমি পড়াতে পারছি না, আমি স্টুডেন্ট, আমি পড়তে পারছি না, আমি ডাক্তার, আমি পেশেন্ট দেখতে পাচ্ছি না। এই রোগটার জন্য আমার যখন অকুপেশনাল লাইফ সমস্যা করে, অথবা ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ, স্বামী স্ত্রীর সম্পর্কে অসুবিধা হয়, বাচ্চাদের সাথে বাবা মায়ের সম্পর্কের অসুবিধা হয়, বা অন্য অন্য যে আমার বন্ধুর সাথে বন্ধুত্বের সম্পর্কের অসুবিধা হয়, এই রোগটা থাকার জন্য, তাহলে তখন কিন্তু আমরা সেটাকে মানসিক রোগ বলবো। নাম্বার 3, যদি এই রোগটার জন্য আমি নিজেকে ক্ষতি করতে পারি অথবা আমার আশেপাশের লোককে ক্ষতি করতে পারি, তাহলেও কিন্তু মানসিক রোগ বলবো। অর্থাৎ 3টে স্পেয়ারে দেখেই আমরা একটা রোগকে মানসিক রোগ বলবো। যদি সেটা আমার অকুপেশনালকে হ্যাম্পার করে, যদি আমার ইন্টারপার্সোনাল রিলেশনশিপকে হ্যাম্পার করে, যদি আমাদের এই রোগটার জন্য আমি নিজেকে ক্ষতি করতে পারি বা আমার আশেপাশের লোককে ক্ষতি করতে পারি, তাহলেই সেটা মানসিক রোগ বলবো। এবার আসি করোনার যে ইনফেকশনটা হচ্ছে, তোমরা নিশ্চয়ই জানো এই অ্যাওয়ারনেসটার ভীষণ দরকার। কারণ যদি পরিষ্কার কোনো ধারণা না থাকে তাহলেই কিন্তু মানসিক সমস্যা, ডায়লেমা, কনফিউশন এগুলো হয়। এই যে ইনফেকশনটা হয় তার মধ্যে কিন্তু 100 জনের মধ্যে 90 জনে ভীষণ মাইল্ড, হয়তো কিছু তাদের বোঝাই যায় না তাদের এই রোগটা হয়েছে। মডারেট, অর্থাৎ তাদের হয়তো কিছু জ্বর, সর্দি কাশি, গা হাত পা ব্যথা, একটু একটু মাথা ব্যথা, অল্প একটু শ্বাসকষ্টের মতো, তেমন কিছু না, তাহলে কিন্তু সেটা 8%, অর্থাৎ 100 জনের মধ্যে 8 জন, অর্থাৎ 98 জনই কিন্তু অলমোস্ট ভালো থাকে। যদিও নিউ ভ্যারিয়েন্টে বলছে এটা মোটামুটি 85% ভালো থাকে, 15% একটু সিরিয়াস টার্ন নেয়। সিরিয়াস টার্ন মানে কি, তাদের ভর্তি করতে হয়, এবং সেটা সিভিয়ারিটি কিন্তু আগের থেকে অন অ্যান অ্যাভারেজ এটা 2%, সেটা একদমই কম। সুতরাং আবার বলবো, ডোন্ট বি স্কেয়ার্ড, বি অ্যালার্ট। তোমাদের অত ভয় পাওয়ার বা মারাত্মক রোগ ভাবার কোনো কারণ নেই, ভেবে মনটাকে অশান্ত বা ইয়ে করার দরকার নেই। তুমি বরং জিনিসটাকে, নিজেকে সাবধানতাগুলো অবলম্বন করো, মাস্ক পরো, রেগুলার হাত পা ধোও বা হ্যান্ড স্যানিটাইজার ইউজ করো, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করো। তাহলে এই যে কোভিড-19 এসছে, এটাকে কমব্যাট করার জন্য, অর্থাৎ এটাকে আটকানোর জন্য আমরা কি করতে পারি, আমরা দেশের থেকে, রাজ্যের থেকে কি করতে পারি? এই 3টে জিনিস। ফার্স্ট, দিস ইজ দি ফার্স্ট স্ট্র্যাটেজি। হোয়াট উই ক্যান ডু, টেস্ট, ট্রেস অ্যান্ড ট্রিট। অর্থাৎ আমরা প্রত্যেকটা লোককে ধরে টেস্ট করতে পারি, ট্রেস করতে পারি, যারা যারা পজিটিভ তাদেরকে করে, তাদেরকে আলাদা করে তাদেরকে আমরা ট্রিটমেন্ট করতে পারি। দিস ইজ দি বেস্ট ওয়ে টু কমব্যাট দিস সিচুয়েশন। বাট মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমরা জানো যে ভারতবর্ষের যে অর্থনৈতিক অবস্থা, 140 কোটি দেশের মানুষের এই পদ্ধতি অবলম্বন করা কিছুতেই সম্ভব না। ইনফ্যাক্ট অনেক বড় বড় দেশেও এটা সম্ভব হয়নি।
সবাইকে ধরে ধরে করা। সেক্ষেত্রে আমাদের কাছে একমাত্র পথ আমরা ফলো করতে পারি লকডাউন অ্যান্ড সোশ্যাল ডিস্টেন্স। আমরা সবাইকে অ্যাডভাইস করতে পারি যেগুলো বলেছি। এছাড়া আমরা লকডাউন করতে পারি, অর্থাৎ আমরা সবাই নিজেদের মতো ঘরে থাকলাম, স্প্রেডটাকে আটকাতে পারি। প্রশ্ন উঠতে পারে কেন লকডাউন, কেন ঘরে বসে থাকবো? দেখো, যেটা হয়েছিল ইনিশিয়ালি ফার্স্ট ওয়েভ যখন এসেছিল, এটা আমরা সেকেন্ড ওয়েভে যাচ্ছি। এই সেকেন্ড ওয়েভের শুরুতেও যখন এসেছিল তখন আমাদের হেলথ কেয়ার সিস্টেমের ক্যাপাসিটি কিন্তু অত ছিল না, অর্থাৎ আমাদের অত বেড ছিল না, অত ভেন্টিলেটর ছিল না, অত অক্সিজেন সাপ্লাই দেওয়ার মতো ছিল না শুরুতে যখন এটা শুরু হয়। সেই জন্য আমরা লকডাউন করে যদি প্রসেসটাকে স্লো ডাউন করতে পারি, তাহলে কিন্তু এই দেখো, যদি আমরা লকডাউন না করি তাহলে ধুম করে লাল অংশটা দেখো একবার পিকে উঠে যাবে, অর্থাৎ অ্যাকিউট কেস অনেক বেড়ে যাবে, আমরা বেড দিতে পারবো না, লোকে রাস্তায় মারা যাবে। আমরা যদি লকডাউন করে এটাকে স্লো ডাউন করতে পারি তাহলে অ্যাকিউট কেসটা আস্তে আস্তে বাড়বে, আমরা তাদেরকে কিন্তু ভর্তি করতে পারবো। এই ব্লু লাইনটা দেখ, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট অফ ডুইং লকডাউন ডিউরিং দিস ফেজ। তারপরে আরেকটা কথা বলছি, ছোট্ট করে বলে দিচ্ছি, ভ্যাকসিন সম্বন্ধে অনেক কনফিউশন এসছে। অর্থাৎ এই ভ্যাকসিন নিলে কাজ হচ্ছে না, এই ভ্যাকসিন আমি নেব কিনা, ভ্যাকসিনের কি সাইড এফেক্ট, ভ্যাকসিন নিলে লোক মরে যাচ্ছে কিনা। না, আমি বলছি আমাদের প্রত্যেকেরই ভ্যাকসিন নিতে হবে। এখন পর্যন্ত যেটা অ্যালাউড আছে 18 থেকে 45 বছর পর্যন্ত ভারতবর্ষে দেওয়া হচ্ছে, কারণ তার নিচের বয়সেদের স্টাডি করা হয়নি। আমি আশা করব কিছুদিনের মধ্যেই হবে, এবং সবাইকেই ভ্যাকসিন নিতে হবে। কারা ভ্যাকসিন নিতে পারবে না যদি আমায় জিজ্ঞেস করো, একটাই কন্ট্রাইন্ডিকেশন, যাদের আগে যে কোনো ধরনের ভ্যাকসিনে তাদের রিয়াকশন বা অ্যালার্জি হয়েছে, তাছাড়া সবাই এই ভ্যাকসিন নিতে পারবে। তাহলে কোভিড রিলেটেড যে মেন্টাল হেলথ প্রবলেমস, কোভিডের সাথে এই প্যান্ডেমিক সিচুয়েশনের সাথে কেন এই মানসিক সমস্যা হচ্ছে, আমাদের এই ব্যাপারগুলো দেখতে হবে। আমি একটু জল খেয়ে নিচ্ছি। প্রথম হচ্ছে আনসার্টেনিটি, অর্থাৎ আমরা জানি না, অর্ধেক লোক আমাদের কাছে ইনফরমেশনই নেই। আমি যে আলোচনা করলাম যে কোভিড-19টা কি, এই কোভিড ইনফেকশন হলে কতজন লোক মারা যায় শতকরা, কতজন লোক ভালো হয়, আমি যদি জানি যে 90% লোকই মরে না, তাহলে কিন্তু আমার মনের শক্তিটা অনেক বাড়বে। অর্থাৎ 100 জনের মধ্যে 98 জন লোকই ভালো থাকে, আলটিমেটলি বেরিয়ে আসে এটা থেকে, তাহলে ভালো থাকবে। নাম্বার 2, কোয়ারেন্টাইন করা হয় এতে, অর্থাৎ যে ইনফেকশন হয়েছে যার বা তার বাড়ির লোকদের কোয়ারেন্টাইন করা হয়, অর্থাৎ তাদেরকে একটা জায়গা আটকে রাখা হয়। কোয়ারেন্টাইনের সময়ও কিন্তু কিছু মানসিক সমস্যা হয়। ভদ্রলোক ভাবিস একটা গিল্ট ফিলিং হয় যে আমারই এটা হলো, কেন হলো। শুরুতে হয়তো একটা ডিনায়াল আসে, না এটা বোধহয় হয়নি, আবার টেস্ট করব। তারপরে মনে হয় গিল্ট ফিলিং হয় যে এটা আমার হলো, আমার জন্য বাড়ির লোকেরা সাফারার হলো, আমার থেকে বাড়ির বয়স্ক বাচ্চাদেরও হতে পারে, তাদের যদি কিছু হয় তাহলে আমিই দায়ী থাকবো, এটার কোনো মানেই নেই, তার সত্ত্বেও এটা হয়। সেই থেকে মানসিক সমস্যাগুলো হয়। যেটা বললাম, লকডাউনে ঘরে আটকা থেকে বন্ধু বান্ধবদের সাথে মিশতে পারছি না, কাজের জায়গায় যেতে পারছি না, তোমরা বুঝতে পারছো কতটা কষ্ট, স্কুলে যেতে পারছো না। আমার মনে আছে আমার একজন পেশেন্ট এসেছিলেন আমার কাছে, সে বলছিল তার বাচ্চা বলছে, বাবা আমাকে একদিন কি আমার স্কুলটা দেখিয়ে নিয়ে আসবে, কতদিন স্কুলে যায়নি। ফিলিংসটাই, আই ডু আন্ডারস্ট্যান্ড ইয়োর ফিলিংস। তোমাদের পরীক্ষা হচ্ছে না, পরীক্ষা না হওয়াটাও একটা মানসিক অস্থিরতা, হবে কি হবে না এই ফেজটা। এখন বলা হচ্ছে হবে না, তারপর বলা হচ্ছে হবে, কিভাবে হবে, নাম্বার কিভাবে দেবে, অনেক মানসিক সমস্যার মধ্যে তোমরাও কাটাচ্ছ। কিন্তু এগুলোকে মানসিক দৃঢ়তা দিয়ে, এটা 100 বছরে একবার হয়, আমাদের দিতে হবে। সোশ্যাল আইসোলেশন ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজ অফ ক্রিয়েটিং মেন্টাল হেলথ ইস্যুস। এই যে সামাজিকভাবে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি, তবু আমি বলবো ইট ইজ নট সোশ্যাল আইসোলেশন, বেসিক্যালি ইট ইজ ফিজিক্যাল আইসোলেশন।
আমরা ইচ্ছা করলে ফোনে কমিউনিকেট করতে পারি, আমরা কথা বলতে পারি। এটা বলাও উচিত যে নিজেদের মধ্যে যে মানসিক দূরত্বটা, এটা বাড়ানোর কোনো দরকার নেই, শারীরিক দূরত্বটা হয়তো বাড়তে পারে। এবং লোনলিনেস, এর মধ্যে একটা একাকিত্ব বোধ জন্মায়, সেটা থেকেই বিভিন্ন রকম মানসিক সমস্যা হয়। মেইনলি বেসিক্যালি এই সোশ্যাল আইসোলেশন থেকে লোনলিনেস, এবং লোনলিনেস থেকে বিভিন্ন ধরনের মানসিক সমস্যা হয় আমাদের। সেটা কিন্তু প্রথম যেমন অ্যাংজাইটি ডিসঅর্ডার, এবং অহেতুক নানান ধরনের চিন্তা আসতে পারে আমাদের মনে। আমাদের মনে অবসাদ রোগ হতে পারে, যাকে আমরা ডিপ্রেসিভ ডিসঅর্ডার বলি। সেলফ ডিস্ট্রাকটিভ অ্যাক্টস, অনেক সময় এত ডিপ্রেশন হয় হয়তো আমরা নিজেদেরই কিছু ক্ষতিকর করার চেষ্টা করি, যদিও সেটা একদম উচিত না। তার আগেই বাড়ির লোককে বলা উচিত এবং দরকার হলে মেন্টাল হেলথ প্রফেশনালদের হেল্প নেওয়া উচিত। আমাদের মধ্যে একটা ভীতি কাজ করে, বাবা এটা যদি আমার হয়, আমি মরে যাব না তো? আমার বাড়িতে দাদু দিদিমা আছে, তাদের বয়স হয়েছে, তারা মরে যাবে না তো? বা কখনো কখনো মনে হয় আমার ভালো বন্ধুটা আছে, ওর বাড়িতে শুনলাম হয়েছে, মরে যাবে না তো? এই যে একটা ফিলিং অফ ফিয়ার্স, আমরা তখন ভাবি না এর যাদের হয় তাদের 98 জনে ভালো হয়ে যায়। আরে বাবা, রাস্তায় চলতে গেলে তো আমার অ্যাক্সিডেন্ট হতে পারে, তাই বলে আমি রাস্তায় চলবো না? আমি ভয়ে বাড়িতে বসে থাকবো? তা তো হতে পারে না। প্যানিক ডিসঅর্ডার হয়, অর্থাৎ কখনো কখনো এইসব শুনে মনে হয় এই দমটা বন্ধ হয়ে আসছে, শ্বাসকষ্ট হচ্ছে, দম আটকে যাচ্ছে, মনে হচ্ছে এই এখনই আমি মরে যাব, এই ধরনের একটা ফিলিং হয় এই আতঙ্ক থেকে। ফোবিক ডিসঅর্ডার হয়, ভয় জন্মায়, কাউকে দেখলেই মনে হয় না ওর কাছে, মানে একটা অদ্ভুত ধরনের অস্বাভাবিক ভয় জন্মায়, বাড়ির বাইরে যেতে ভয় লাগছে, এতটাও না। এবং অনেক সময় ওসিডি হয়, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, যার মূল সিমটমগুলো হচ্ছে আমরা বারে বারে হাত ধুই, যে চিন্তাটা করতে চাই না সেটাও করি। এক্ষেত্রে স্যানিটাইজেশন করা একটা নিয়ম, হ্যান্ড স্যানিটাইজেশন বা হ্যান্ড ওয়াশিং ইজ এ পার্ট অফ অর প্রিভেন্টিভ মেজার্স। সেখানে যদি সেটা একটু অতিরিক্ত মাত্রায় করি, যাদের ওসিডি ট্রেট থাকে, হওয়ার সম্ভাবনা থাকে, তাদের একটু বেশি হয়। পিটিএসডি বলা হয়, অর্থাৎ এই ফেজটা কেটে যাওয়ার পরও পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বলা হয়। সেটা নিয়ে একটা রুমিনেশন, একটা ফ্ল্যাশব্যাক আসে, এই আতঙ্কটা মনের মধ্যে থেকে যায়। সেটা আমাদের শেয়ার করতে হয় সবার সাথে, শেয়ার করে করে তার স্পেসিফিক ট্রিটমেন্ট মোডালিটি আছে, সেটা করে আমরা সেটাকে তার থেকে আলাদা করে নিয়ে আসি। এবং এই সময় আরেকটা ভীষণ কমন, সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার। আমার ছাত্রী বন্ধুরা যারা আছো তোমরা, তোমাদেরকে একটা কথাই বলছি, এই সময় একাকিত্বতে অনেক সময় স্পেশালি যারা স্টুডেন্টস, তাদের মধ্যে কিছু কিছু অ্যাডিকশন বা নেশা করার প্রবণতা জন্মাতে পারে। তার মধ্যে একটা মেইন হচ্ছে ইন্টারনেট অ্যাডিকশন, অনেকের ক্ষেত্রে স্মোকিং। কোনো অ্যাডিকশানই কিন্তু ভালো না। ইন্টারনেট করবে না কেন? নিশ্চয়ই করবে, কিন্তু তার একটা নিয়মের মধ্যে থেকে। আজকে আমার সেই আলোচনার মধ্যে আসার কথা না, আমি পরবর্তীকালে আসবো সেটা নিয়ে। আমরা ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটি থেকে সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট অন কোভিড-19 লকডাউন অ্যান্ড আউটলাইন সার্ভে ফ্রম ইন্ডিয়াতে করেছিলাম। তাতে দেখা গেছে এখনকার অ্যাংজাইটির সংখ্যা শতকরা প্রায় 40%, 38.2%। 9.2% না 5% হচ্ছে ডিপ্রেশন। পুরো অ্যাংজাইটি ডিপ্রেশন সব ধরলে 40.35%। আর এই যে স্ট্রেস, মডারেট লেভেল অফ স্ট্রেস, প্রায় 4 জনের মধ্যে 3 জন, 74.1%। সুতরাং মানসিক সমস্যাটা খুবই বেশি। তাহলে বন্ধুরা, আমি কি করে বুঝবো যে এই মানসিক সমস্যাগুলো হচ্ছে কারোর মধ্যে? আমাদের তো বাড়ির লোককে বুঝতে হবে, ছোটদের বুঝতে হবে যদি বড়দের হয়, বড়দের বুঝতে হবে যদি ছোটদের হয়। 1 নম্বর প্রথমেই আছে, সেটা হচ্ছে আমাদের ঘুমে বা খিদেতে অসুবিধা হয়। অর্থাৎ দেখা যাচ্ছে কারো কারো ঘুমটা খুব ডিস্টার্ব হচ্ছে, স্লিপ ডিস্টারবেন্সেস হচ্ছে, ইটিং প্রবলেম হচ্ছে, অর্থাৎ
যে পরিমাণ খেত খাওয়াটা একদম কমে গেছে, খাচ্ছেই না, অনেক সময় বেড়েও যায় ডিপ্রেশনে। নাইট মেয়ার হচ্ছে, রাত্রে বিভিন্ন রকম ভয়াবহ স্বপ্ন দেখছে, নিজেকে গুটিয়ে নিয়েছে, বা কখনো কখনো অল্প একটুতে ভীষণ রেগে যাচ্ছে, অ্যাগ্রেসিভ বিহেভিয়ার করছে, বিভিন্ন রকম শারীরিক কমপ্লেন করছে, গা হাত পা ব্যথা, মাথা ব্যথা, যদিও তার কোনো শারীরিক ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না, যেখান থেকে বলা যাবে সেটা তার সেই সমস্যা হচ্ছে। একটা অহেতুক ভীতি, নিজে একা থাকতে চাইছে সব সময়, একটা ক্লিঙ্গিং ডিপেন্ডিং বিহেভিয়ার, অর্থাৎ ছোট বাচ্চা হলেছে মাও মাও করে মায়ের সাথেই থাকছে বা কারোর সাথে লেগে থাকছে, এবং নতুন নতুন করে ভীতি জন্মাচ্ছে। যেমন ছেলেটা এমনি আগে ভালো ছিল, একা শুতে পারছে না, অন্ধকারে থাকতে পারছে না, এই ধরনের সিমটম নতুন করে শুরু হয়েছে। অথবা খেলাধুলো বা যে জিনিসগুলোতে সে আনন্দ পেত সেগুলোতে এখন যেন সে আনন্দ পাচ্ছে না, এবং মাঝে মধ্যে এমনও হতে পারে ভীষণ দুঃখ, স্যাড, কখনো কখনো ক্রাইং স্পেল আসছে, অর্থাৎ কেঁদে দিচ্ছে, যেটা নর্মাল না তার পক্ষে। ডেফিনেটলি এই ধরনের যদি মানসিক সমস্যাগুলো আপনারা বা শারীরিক সমস্যাগুলো দেখতে পারেন, তখন নিশ্চয়ই ভাববেন ওর বোধহয় 8-10 জনের মতো ও থাকছে না, ওর বোধহয় কোনো মানসিক সমস্যা হচ্ছে, ওর সাথে 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 কথা বলুন। Next, very important, how to cope with this stress, anxiety, fear associated with social isolation and lockdown. আমরা কিভাবে এই সমস্যাগুলোর সমাধান করতে পারি? ফার্স্ট হচ্ছে, সোশ্যাল মিডিয়া হচ্ছে মারাত্মক জিনিস। এখানে অনেক খবর আসে যেগুলো ফেক নিউজ, একটা মানুষকে, একটা কমিউনিটিকে ভয় পাওয়ানোর জন্য যথেষ্ট। সুতরাং সব সোশ্যাল নিউজ তোমার দেখার দরকার নেই। যখনই কোনো সোশ্যাল নিউজ, ইভেন তুমি যদি টিভিতেও নিউজ দেখো, তাহলেও কিন্তু তার স্ক্রিন করবে, অর্থাৎ দেখবে তার অথেন্টিসিটিটা। এটা কে বলছে? WHO বলছে না ICMR বলছে, মানে ইন্ডিয়ান যেটা রিসার্চে আছে তারা বলছে, না সরকারি লেভেল থেকে বলছে, না কেউ পার্সোনাল এক্সপিরিয়েন্স বলছে। কারো ব্যক্তিগত অভিজ্ঞতার কোনো দাম নেই। গোষ্ঠীগত বা কোনো স্টাডি করে, এভিডেন্স বেস স্টাডি যেটা বলছে সেটাই বিশ্বাস করবে। যেটা তুমি দেখবে তাকেই তুমি ট্রাস্ট করবে না, এবং যেটা দেখলে সাথে সাথে শেয়ারও করবে না সোশ্যাল মিডিয়াতে। তুমি মিনিমাম 20 সেকেন্ড দেখে নাও, রিসার্চ করো যে ওইটা ঠিক কিনা, বিকজ একটা ভুল ইনফরমেশন শেয়ার করা মানে তুমি সমাজের ক্ষতি করছো। ডোন্ট ডু দিস প্লিজ। আর 10টা লোক তার শিকার হবে। অ্যান্ড এইটা করে, সুতরাং সোশ্যাল মিডিয়া সম্বন্ধে নিজেদেরকে সচেতন থাকতে হবে। এবার কিভাবে আমি তাহলে সোশ্যাল আইসোলেশনটা করবো? আমি বাড়িতে আটকা পড়ে আছি, কিভাবে করব? নিজেকে বিজি রাখতে হবে, রেগুলার ওয়ার্ক করতে হবে, যে সকালবেলা দরকার হলে এক্সারসাইজ করতে হবে, যেটা তোমার ভালো লাগে, নিজেকে ডিস্ট্র্যাক্ট করতে হবে এই নেগেটিভ ফিলিংস থেকে। কিভাবে? মিউজিক শোনো, গল্পের বই পড়ো, লোকদের সাথে, সবার সাথে, বাড়ির আর যারা আছে, যদি তুমি ছোট হও তাহলে বাবা মার সাথে গল্প করো, দাদু দিদা বাড়িতে থাকলে তাদের সাথে গল্প করো। এটা যেমন তোমার পক্ষে উপকারী, তাদের পক্ষে উপকারী। নিজেদের যে হিডেন ট্যালেন্ট আছে সেগুলোকে তুমি এখন নার্চার করো, লাইক পেইন্টিং, গার্ডেনিং, স্টিচিং, সিঙ্গিং, ডান্সিং, এগুলো করো। নিউট্রিশাস ডায়েট খাবে, প্রচুর পরিমাণে ফ্লুইড খাবে, অর্থাৎ জল খাবে, এবং ফিজিক্যালি অ্যাক্টিভ থাকবে। কিছুটা সময় দিনের নিজেকে আটকে রাখবে ব্যায়াম, এক্সারসাইজ এইসব করার জন্য। ঠিক আছে? আমাকে শোনা যাচ্ছে তো? হ্যালো? হ্যাঁ স্যার, আপনাকে শোনা যাচ্ছে, দেখাও যাচ্ছে সবকিছু। থ্যাংক ইউ। এবার ইমোশনাল প্রবলেমগুলোকে কিভাবে আমরা ডিল করব, অর্থাৎ আমাদের যে
আবেগগত সমস্যা অর্থাৎ মানসিক যে সমস্যা হচ্ছে, সবচেয়ে ভালো হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ। অর্থাৎ অর্থাৎ সকালবেলা উঠে বা কোনো ফ্রি টাইমে, খাওয়া দাওয়ার পর অবশ্যই না, একটা প্র্যাকটিস করবে, সকাল জোর করে নিঃশ্বাস টেনে আস্তে 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 সেটাকে ছাড়ায়, ধরো 10 বার করলে। এবং যে চিন্তাগুলো তোমাকে অ্যাংজাইটি করে, অর্থাৎ অ্যাংজাইটি প্রভোকিং সিচুয়েশন এবং থটস, সেগুলো থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রাখার চেষ্টা করবে। সেই সময়টা বরং যে জিনিসটা তোমাকে শান্তি দেয়, যে জিনিসটা তোমার মনে আনন্দ আসে, সেগুলো তৈরি করো। এবং মাইন্ডফুলনেস প্র্যাকটিস একটা ইম্পর্টেন্ট টেকনিক। এটা যেমন যেমন একটা মেডিটেশন হতে পারে, যেমন যেটা বললাম ডিপ ব্রিদিং, অথবা নিজেকে মনে একটা যোগা করো, অথবা 10 থেকে উল্টো দিকে 1 পর্যন্ত কাউন্ট করো, এগুলোও কিন্তু ইম্পর্টেন্ট। এবং বাবা মার সাথে বা ভাই বোনের সাথে বা ওভার টেলিফোন বন্ধুদের সাথে তোমাদের যে সুখময় মুহূর্তগুলো ছিল, হ্যাপি ইভেন্টস, বা যেগুলো নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করলে আনন্দ পাবে, সেগুলো করো। তারপরেও যদি দেখো যে তোমাদের মানসিক অবস্থাটা খুব খারাপের দিকে যাচ্ছে, ভালো লাগছে না, বাবা মার সাথে শেয়ার করো। দরকার হলে কোনো মেন্টাল হেলথ প্রফেশনালস লাইক সাইকোলজিস্ট অর সাইকিয়াট্রিস্ট, তাদের সাথে আলোচনা করো। ঠিক আছে? হোয়াট ইজ নট অ্যাডভাইজেবল, আমি আগেও বলেছি, একদম এই পিরিয়ডে স্ট্রিক্টলি অ্যাভয়েড টোবাকো, অ্যালকোহল, এনি আদার ড্রাগস। The people should not take it. মনে করতে পারে টাইম পাস করার জন্য এটা আমি স্টার্ট করলাম, আলটিমেটলি হি অর শি উইল বি অ্যাডিক্টেড, এবং তার সমস্ত বাকি জীবনটা অন্ধকারময়। সুতরাং ডোন্ট টেক, অ্যাভয়েড ইট 100%, স্পেশালি ফর দ্য স্টুডেন্ট পপুলেশনস। Use of tobacco or alcohol, other drug, cope with emotions or boredom, worsen physical. Actually যদি তুমি এটা নাও, তোমার ফিজিক্যাল, মেন্টাল এবং তোমার ইমিউনিটিটাও কমে যাবে। এটা আমার কথা না, এটা ডিফারেন্ট এভিডেন্স বেস স্টাডি বলছে। এবং সেক্ষেত্রে কিন্তু তোমার ডাক্তার বা মেন্টাল হেলথ প্রফেশনালের হেল্প দরকার টু ওভারকাম দিস সিচুয়েশন। বাচ্চাদের জন্য, যারা একটু চিলড্রেন, তাদের জন্য কতগুলো অ্যাডভাইস কিভাবে ম্যানেজ করবে, সেটা হচ্ছে কিপ দেম contact with their friends, provide assurance whenever needed, manage your child's anxiety, engage children indoor activities, make a routine learning home. তার মানে হচ্ছে প্রথমত তাদেরকে তাদের বন্ধুর সাথে যোগাযোগ করতে হবে। সোশ্যাল ডিস্টেন্সিং বা লকডাউন মানে ফিজিক্যাল ডিস্টেন্সিং। আপনি ফোনে, বাবা মা যদি থাকেন, আমি বলবো আপনার ফোনে আপনার বন্ধু, ওর বন্ধুদেরকে কন্ট্যাক্ট করিয়ে দেন। এবং সবচেয়ে বড় হচ্ছে বাচ্চাদেরকে শুনুন আপনারা, ওরা কি বলতে চাইছে, ট্রাই করুন তাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সার দিতে। না পারলে অন্যের হেল্প নিন, বাট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দেম। ওদের কোভিড সম্বন্ধে কোনো কিছু জানা না থাকলে তাদেরকে জানান, ওদেরকে নিয়ে খেলুন বিভিন্ন রকম ইনডোর গেমস, এক্সারসাইজ করুন, ওদেরকে যোগা করুন, একটা কোয়ালিটি টাইম পাস করুন। এবং মেক এ রুটিন, কোথাও আওয়াজ হচ্ছে, মেক এ রুটিন অফ লার্নিং অ্যাট হোম, গিভ দেম স্মল অ্যাসাইনমেন্ট রিলেটেড টু দি লেসন, চেক ইট, আন্ডারস্ট্যান্ড দেয়ার প্রোগ্রেস। এবং বাচ্চাদের ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট, স্কুল বন্ধ, লকডাউন হয়ে গেছে, সুতরাং তারা 7টার সময় স্কুলে যাওয়ার জন্য উঠতে এখন 11টায় উঠবে ন, তাদের বেসিক রুটিনটা মেনটেন করুন। সকালেই উঠবে, সকালে উঠে একটু এক্সারসাইজ করুক, তারপরে নির্দিষ্ট একটা পড়াশোনার সময় পড়াশোনা করুক, তারপরে ওদেরকে সময় দিন, ওদের সাথে গল্প করুন, খেলুন। দিস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। বয়স্ক লোকেদের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট এই সময়টা, ওদেরও ভীষণ ডিপ্রেশন ডেভেলপ করে।
সুতরাং যে আপনি যখনই সময় পাবেন তাদের সাথে সময় পাস করুন, টাইম পাস করুন। মেক সাম টাইম ফর এক্সারসাইজ। হ্যাঁ, তাদের সাথে কিছুটা সময় দিন। আপনি যখন এক্সারসাইজ করবেন তাকেও একটু স্ট্রেচিং করান, তার শারীরিক ক্ষমতা অনুযায়ী দরকার একটু হাঁটান তাকে ঘরের মধ্যে, মেডিটেশন করান। যদি আত্মীয় স্বজন থাকে যাদের সাথে কথা বলে উনি খুশি হবেন তাদের সাথে ফোনে কানেক্ট করে দিন। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ওরাও কিন্তু টিভির সামনে 24 ঘন্টা বসে থাকে, সেটাকে কাট ডাউন করুন। বোঝান যে জুডিশিয়াল নিউজগুলো দেখতে বলুন, নেগেটিভ নিউজ এত দিচ্ছে, হয়তো টিভি মিডিয়া টিআরপি বাড়ানোর জন্য অনেক কিছুই করে থাকে, সেগুলো ঠিক না, সেগুলো কিন্তু মানসিক স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, সেগুলো দরকার নেই শোনার। এবং সোশ্যাল মিডিয়া আজকাল অনেক বয়স্ক লোকেরা ব্যবহার করে, তাদেরকে জুডিশিয়াল ইউজটা শেখান, তাদেরকে বলুন সোশ্যাল মিডিয়াতে যা আছে সবই ঠিক না। আরেকটা জিনিস আমার মনে হয় বলা দরকার, যেটা আমাদের জানা দরকার, এই কোভিড-19 এর সময় আমাদের কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স অনেক বেড়ে যায়, বাড়িতে যাদের ভায়োলেন্স হয় সেটা অনেক বেড়ে যায়। সুতরাং উই শুড বি অ্যাওয়ার অফ দ্যাট। এটা স্টাডি করেও দেখা গেছে যে গত এক বছরে 1919 থেকে 1920 এপ্রিলে যতগুলো ডোমেস্টিক ভায়োলেন্সের কেস পাওয়া গেছিল ভারতবর্ষে, তার থেকে মহিলা কমিশন থেকে এটা রিপোর্ট করা হয়েছে 2020 থেকে 2021 এপ্রিল পর্যন্ত সেটা অনেক বেশি, প্রায় ডাবল। সুতরাং আমি এখন সামারিতে আসছি। নাম্বার 1 হচ্ছে, ইন অর্ডার টু অ্যাভয়েড দি মেন্টাল হেলথ এফেক্ট অফ কোভিড-19 ইনফেকশন, এক্সেসিভ এক্সপোজার টু কোভিড-19 মিডিয়া কভারেজ। সুতরাং মিডিয়া কভারেজটাকে এক্সেসিভ দাঁড়ানো যাবে না। আমাদেরকে হেলদি ডায়েট খেতে হবে, পজিটিভ লাইফস্টাইল বললাম, যেমন এক্সারসাইজ, খাওয়া দাওয়া, কোনো রকম অ্যাডিকশন করা যাবে না, এগুলো মেনটেন করতে হবে। মেনটেন এ সেন্স অফ পজিটিভ থিঙ্কিং আহম, অলওয়েজ পজিটিভলি ভাবতে হবে সব কিছুকে। যে ভদ্রলোক, যে গার্জিয়ান বাড়ির পজিটিভ কথা বলে তার কথা বেশি শোনো। টেক পার্সোনাল আর গ্রুপ টাইমিং টু আনউইন্ড, রিমাইন্ড দি সেলফ দ্যাট ইন্টেন্স ফিলিং অফ ফিয়ার, প্যানিক, অ্যাংজাইটি উইল ফেড। তুমি তাদের সাথে গ্রুপে বলো, শেয়ার করো, সেটা কিন্তু তোমার এটা কমবে। এবং টেক হেল্প অফ মেন্টাল হেলথ প্রফেশনাল ইফ ইমোশন আর প্রবলেম পারসিস্ট। যদি তোমার এই ইমোশনাল সমস্যাটা থাকে তাহলে মেন্টাল হেলথ প্রফেশনালের সমস্যা নেবে। ধন্যবাদ, অনেকক্ষণ ধরে আপনারা শুনেছেন। আমি আমার বক্তব্য আশা করি যতটুকু বলা যায় আমি বলে দিয়েছি। কোভিড-19 মানসিক স্বাস্থ্য, এবার নিশ্চয়ই আমি আসব। আপনাদের কোনো এরপরেও যদি কোনো জিজ্ঞাসা বা কোয়ারিজ থাকে, আমি দিদিমণি যারা আছেন তাদের সাথেও বা যারা ছাত্রছাত্রী আছেন তাদের সাথে ইন্টারেক্ট করতে চাই। ধন্যবাদ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা অনেক কিছু জানলাম, শুনলাম যে আমাদের ছোট হতে হবে, ছোটদের সঙ্গে ছোট হয়ে আমাদের মিশতে হবে এবং তাদের সঙ্গে খেলতে হবে, তাদের কথা শুনতে হবে, তাদের সময় দিতে হবে। এই অনুষ্ঠান শুধুমাত্র ছাত্রীরা শুনছে তা নয়, অভিভাবকরাও শুনছেন আশা করি। ফলে তারা নিশ্চয়ই তাদের বাচ্চাদের সময় দেবেন, তাদের কথা বলবেন। আর আমি জয়তীদিকে বলবো, আপনি ছাত্রীরা ইতিমধ্যে অনেক প্রশ্ন করেছে, আপনি যদি ডাক্তারবাবুর কাছে সেই প্রশ্নগুলি করেন। হ্যাঁ, আমাদের এক ছাত্রী সে জানতে চেয়েছে যে অ্যাংজাইটি ডিসঅর্ডার মানে কি। দেখুন ম্যাডাম, বা যে প্রশ্ন করেছে তাকে বলছি, অ্যাংজাইটি ডিসঅর্ডার আমাদের সবারই অ্যাংজাইটি হয়। চিন্তা করা বা অ্যাংজাইটি করাটা কোনো রোগ নয়, রাইট? ইভেন একটা লেভেল অফ অ্যাংজাইটি, সেটাকে আমরা বলি ইউস্ট্রেস, অর্থাৎ সেই স্ট্রেসটা কিন্তু আমাদের পারফরমেন্স বাড়ায়। অর্থাৎ ধরো পরীক্ষা সম্বন্ধে আমার একদম অ্যাংজাইটি হচ্ছে না, আমি তো পড়বই না, একটু অ্যাংজাইটি থাকা দরকার। কিন্তু সেই অ্যাংজাইটিটা যখন
বেশি হয়ে যায় তখন তাকে আমরা বলি ডিস্ট্রেস, অর্থাৎ তখন সেটা কিন্তু আমার পারফরমেন্সকে কমায়, আমার ক্ষতি করে। অ্যাংজাইটিতে যেমন বিভিন্ন রকম শারীরিক, এটাকে আমরা আমাদের ডাক্তারি পরিভাষায় বলি বিভিন্ন রকম অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে। মেইন যেটা বলতে চাইছি জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, অর্থাৎ যেটা থেকে বেশি চিন্তা করার দরকার নেই সেটা থেকে অহেতুক সেটা ভাবছি এটা কি হতে পারে। আমরা কি ধরো কোভিড-19 নিয়ে কি আমার ইনফেকশন, আমি ভাবছি আমার হবে, হয়ে গেলে আমি মরে যেতে পারি, বিভিন্ন রকমের চিন্তা। তাতে কি হতে পারে, তাতে শারীরিক সিমটম আসতে পারে, মানসিক সিমটম, মানসিক অস্থিরতা হতে পারে, আমি কোথাও কনসেন্ট্রেট করতে পারবো না, আমি পড়াশোনা করতে গেলে যে কনসেন্ট্রেশন নিয়ে করতে পারি বা আমার যে পড়াটা করতে 10 মিনিট লাগে সেটা আমি 1 ঘন্টায় তৈরি করতে পারছি না, এই ধরনের হতে পারে। আমার ঘুম কমে যেতে পারে, আবার শারীরিক সমস্যার মধ্যে আমার বুক ধড়ফড় করতে পারে, আমি বমি বমি পেতে পারে, আমি কিছু খাওয়ার পরেই আমি একটা টয়লেটে দৌড়ে যেতে হচ্ছে, বা পরীক্ষা হচ্ছে আমার ভীষণ অ্যাংজাইটি ডিসঅর্ডার, পরীক্ষার আগে অনেকে দেখবে বারবার টয়লেটে যায়, দ্যাট ইজ ওয়ান অফ দ্য সিমটমস অফ অ্যাংজাইটি ডিসঅর্ডার। সুতরাং এগুলোকে টেক কেয়ার করতে হয়। আমরা অনেক সময় এগুলো কাউন্সিলিং করি বা সাইকোথেরাপি করি, তারপরে কখনো দরকার হলে হয়তো অল্প কিছু দিনের জন্য মেডিসিনও দিই। থ্যাংক ইউ স্যার। আরেকজন অভিভাবক উনি প্রশ্ন করছেন যে স্কুল তো দীর্ঘদিন বন্ধ, আর বাচ্চারা তো স্কুলে শুধু পড়াশোনাই শেখে না, তারা অনেক রকম সোশ্যাল বিহেভিয়ারও শেখে। তো সেক্ষেত্রে বাড়িতে থাকতে থাকতে তাদের মধ্যে অনেক রকম লাউড রিয়াকশনস, ছোট ছোট কথাতে লাউড রিয়াকশনস, অ্যাঙ্গার, এই ধরনের ব্যাপার দেখা যাচ্ছে। তো এইটা অ্যাজ আ পেরেন্ট হিসাবে কিভাবে কন্ট্রোল করা যায় যদি একটু বলেন স্যার। আমি অলরেডি বলেছি, আমি আবার বলছি। 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে প্রথমে কেন এরকম হচ্ছে বাচ্চাদের, একদম ঠিক, বাচ্চাদের বেশিরভাগ সময় কিন্তু বাড়িতে থাকে না, ওরা যতক্ষণ জেগে থাকে তার বেশিরভাগ সময়টাই স্কুলে থাকে। আপনি যদি দেখেন অভিভাবক কিন্তু ওদের স্কুল টিচাররা অনেক বেশি দেন প্যারেন্টস, কারণ তারা কিন্তু ওদেরকে অনেক বেশি সময় দেখে, তাই ওদের কোনো সমস্যা হলে ওদের চোখে কিন্তু প্রথম পড়া উচিত এবং পরেও তাই। এটা স্কুলে যেতে পারছে না, বন্ধুদের সাথে খেলতে পারছে না, বন্ধুদের সাথে কথা বলতে পারছে না মন খুলে। আরেকটা বাড়িতে থাকলে সমস্যা হয়, ওদের একটা ধারণা হয় আমরা বোধহয় 24 ঘন্টায় একটা বাবা মার সুপারভিশনে আছে। দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট টু অ্যাকসেপ্ট দেম, স্পেশালি যারা একটু ইয়াঙ্গার, ক্লাস 9, 10, 11, 12-এ পড়েন, তাদের পক্ষে কিন্তু এটা ভীষণ ডিফিকাল্ট টু অ্যাকসেপ্ট। সুতরাং এই জন্য তারা কি হয়, তাদের একটা মানসিক অস্থিরতা হয়, তারা একটুতেই রেগে যাচ্ছে। প্রথম আমি বলবো আপনাকে, যেটা ম্যাডাম শুরু করেছিলেন বলতে, যে আপনারা কিন্তু ওদের সাথে ওদের বন্ধুর মতো মিশুন, মিক্স উইথ দেম অ্যাজ এ ফ্রেন্ড অফ দেম, শেয়ার করুন। কমিউনিকেশন গ্যাপ না থাকলে সমস্যাও অনেক কম হয়, সুতরাং কমিউনিকেশন গ্যাপ হতে দেওয়া যাবে না। প্লাস ওরা কি বলতে চাইছে শুনুন পুরোটা। আমি জানি এই সময় তো বাবা মাদেরও একই ফেস যাচ্ছে, তারাও ইরিটেটেড, তাদেরও পক্ষে পুরোটা, কিন্তু আমাদের বাচ্চাদের জরুরিটা অনেক বেশি। আমরা তো জীবনের অনেকটা অংশ পেরিয়ে এসেছি, ওদের সারা জীবনটা সামনে পড়ে আছে, সেটা মাথায় রেখে হয়তো আমাদের অনেকটা মাথা ঠান্ডা রাখতে হবে, অনেকটা ওদেরকে ছাড়তে হবে এই সময়টা, ওদেরকে বুঝতে হবে, ওদেরকে ছাড়তে হবে, কিন্তু সেটা নিশ্চয়ই সীমিত, মানে সীমার মধ্যে। এমন না ওরা যা খুশি তাই করতে চাইবে, সেটাও আমি অ্যালাউ করতে পারবো না। অ্যাজ ওয়েল এজ কিছুটা আমাকে ছাড়তেই হবে, অলওয়েজ সুপারভাইজ করবো, এটাও বোধহয় ঠিক না। ওদের সাথে খেলতে হবে, ওদেরকে বোঝাতে হবে এই সময়টা এটা আমাদের একটা লাকি টাইম যে আমরা এতটা সময় একসাথে কাটাতে পারছি। যদি এই লকডাউন না হতে পারতাম না। বাড়িতে দাদু দিদিমা থাকলে তাদের ইম্পর্টেন্স ওদেরকে বোঝাতে হবে, দাদু দিদিমার সাথে রিলেশন করতে হবে, বোঝাতে হবে কজন এই ভাগ্য পায় যে দাদু দিদিমার সাথে এতটা সময় কাটায়। দিস আর দি থিংস ইউ হ্যাভ টু মেক ইউর কিডস টু আন্ডারস্ট্যান্ড। দেয়ার আর লটস অফ পজিটিভ থিংস অলসো অ্যাসোসিয়েটেড উইথ। আমরা এতে হয়তো অনেক কিছু হারিয়েছি, আবার অনেক কিছু পেয়েওছি, আমাদের সেই পজিটিভ দিকগুলো দেখতে হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। স্যার আরেকটি প্রশ্ন আছে, সেটা হলো এখন সোশ্যাল আইসোলেশনের ফলে বাচ্চারা বিশেষ করে তারা
ইন্টারনেট অ্যান্ড মোবাইলের প্রতি অনেকটাই ইন্টারনেট অ্যান্ড মোবাইলের সঙ্গে তারা সময় কাটাচ্ছে। পড়াশোনা তো হচ্ছে, এছাড়া আরো নিজেদের ফ্রেন্ডসদের সাথে কথাবার্তা বা এসবও রয়েছে। স্যার, একটু জানতে চাইবো যে এই অ্যাডিকশনের ফলে আমরা তো জানি যে চোখের পক্ষে এটা খুবই খারাপ, কিন্তু এছাড়া আর কি কি সাইকোলজিক্যাল এফেক্ট এটা হতে পারে যদি? যে কোনো অ্যাডিকশনই কিন্তু আমাদের শরীর এবং মানসিক দিক থেকে খারাপ। নট অনলি আই বা অনেক রেডিয়েশন আছে, এই নিয়ে অনেক কাজও চলছে, যে সারাক্ষণ মাথার কাছে মোবাইল নিয়ে শুয়ে থাকছি, মোবাইল নিয়ে পড়াশোনা করছি, তার তো একটা রেডিয়েশন হ্যাজার্ডস আছে। তার থেকেও বড় হ্যাজার্ড কিন্তু মানসিক। অর্থাৎ আমরা কিন্তু যে কোনো কিছুতেই ডিপেন্ডেন্ট হওয়াটা খুব খারাপ। যখনই আপনি এরপরে ওর কাছ থেকে মোবাইলটা নিয়ে নিতে চাইবেন, তখন ওর উইথড্রয়াল হবে। তখন দেখবেন ও ঘেমে যাচ্ছে, ইরিটেশন হচ্ছে, রেগে যাচ্ছে, অ্যাগ্রেসিভ বিহেভিয়ার করছে এবং সহজে দিতে চাইছে না। দিস আর দি অ্যাডিকশন, দিস আর দি সাইড এফেক্ট অফ দিস প্যান্ডেমিক টাইম। সুতরাং ওকে শুরু থেকেই কিন্তু বেঁধে দিতে হবে, যেটা আমরা একটা গাইডলাইন তৈরি করেছি ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটি থেকে। মোটামুটি সেটা 2 বছরের নিচে কাউকে ইউজ করতেই দেওয়া যাবে না, মোবাইল হাতেই দেওয়া যাচ্ছে। তারপরে দিলেও সেটা 5 থেকে 15 মিনিট, বা বয়স্ক যারা একটু এজেড স্টুডেন্ট আছে, মানে ক্লাস 9, 10, 11, 12, তাদেরকে 1 ঘন্টার বেশি স্ক্রিন টাইম দেওয়া উচিত। দিস ইজ দি মানে আইডিয়াল সিচুয়েশনে তাদের 1 ঘন্টার বেশি একদমই না। কিন্তু এখন তো অনলাইন ক্লাসই হচ্ছে 4-5 ঘন্টা। আমি স্কুল কর্তৃপক্ষকে অনুরোধ করব, আপনারা এটা যতটা কমে করতে পারেন, কারণ স্ক্রিন টাইমটাও কিন্তু একটা অ্যাডিকশনের কারণ। সুতরাং স্ক্রিন টাইম বাদে আমরা এখন এই সময়টা হয়তো তাদেরকে 1 ঘন্টা দিতে পারি, 1 ঘন্টার বেশি একদম না। এটা ডেফিনেটলি বাবা মার সুপারভিশনে থাকবে। তারা ইন্টারনেটে গিয়ে কি করছে, একটু ছোট হলে তো অবশ্যই থাকবে, সেইটা তারা অবশ্যই জানবে, এটা বাবা মার রাইট, এবং বাচ্চাদের সেটা বোঝাতে হবে। তারপরে তারা ইন্টারনেটে যা খুশি করুক, 1 ঘন্টা তাদের সেই ফ্রিডম দিয়ে দিন 9 থেকে 12, কিন্তু আন্ডার সুপারভিশন। থ্যাংক ইউ স্যার, আমার প্রশ্ন এখানেই শেষ হলো। ধন্যবাদ। হ্যাঁ স্যার, বর্তমানে এখন এটাই সব থেকে বড় সমস্যা, যে আমাদের ছাত্রীদের সাথে যোগাযোগ করার একটাই পদ্ধতি, সেটা হচ্ছে মোবাইল ফোন। নোটিশ বলুন, মানে স্কুলের থেকে নোটিশ দেওয়া হোক, গার্জিয়ানদের সঙ্গে কোনো রকম কমিউনিকেশন বলা যায় না। আমিও তো বাবা, বাচ্চাদের বলতে গেলে বলবে আমার নোটস আসছে, স্যার পড়াচ্ছেন, স্কুলে পড়াচ্ছেন, এবং এটা সত্যিও। আপনি কি করে তাকে রেস্ট্রিক্ট করবেন? ইউ ক্যানট, মানে আপনার বাচ্চাকে আপনাকে একটা জায়গায় ট্রাস্ট করতে হবে। ট্রাস্ট করলেও আমি বলবো নজরটা রাখবেন। একদম, অর্থাৎ ইউ শুড বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। কারণ একটা জিনিসের যত ভালো দিক আছে, খারাপ দিকও আছে, তো ওদেরকে বোঝাতে হবে। এবং তার জন্য সবচেয়ে বেশি দরকার নজরের থেকেও নিজেদের মধ্যে রিলেশনশিপটা। অর্থাৎ যদি বাচ্চার সাথে আপনার ভালো সম্পর্ক থাকে, অর্থাৎ সবকিছু সে সাহস করে আপনার সাথে শেয়ার করতে পারে, তার থেকে ভালো কিছু হয় না। একদম ঠিক। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার একটা প্রশ্ন আছে, মিনিমাম কত ঘন্টা ঘুমোলে মানসিক স্বাস্থ্য মোটামুটি এই সময়ের মধ্যে ভালো থাকবে? 7 to 8 hours। মানে আগে যা ছিল এখনো তাই আছে? হ্যাঁ, 7 থেকে 8 ঘন্টা আপনাকে ঘুমোতে হবে। এখন বেশি ঘুমানোর কোন মানে, ঘুমোতে হবে তার কোনো কারণ। স্যার, আমাদের আরো একটা আমি কথা বলছি, আমাদের অনেক অভিভাবক আছেন যাদের হয়তো বাচ্চাদের একটু হলেও মানসিক একটু দৃঢ়তার অভাব ছিল, আর এই পরিস্থিতিতে আরো একটু বেড়ে গেছে। সেক্ষেত্রে কি মানে আপনি যা বললেন, যা সাজেশন দিলেন, সেগুলো তো তারা মেনে চলবেনই, তার সঙ্গে কি কোনো ওষুধ খাওয়া, এগুলো কি আপনি বলবেন? ওষুধ খাওয়ার কি কোনো দরকার আছে? ওষুধ এমনিতে খাওয়ানোর, এইভাবে তো ওষুধ এমনিতে খাওয়ানোর, তারা যদি কোনো অলরেডি কারো ট্রিটমেন্টে থাকে তাদের সাথে যোগাযোগ করতে বলুন, দরকার অনলাইন কনসালটেশন করবে।
এই সময় যেটা সমস্যা হয়, ধরুন অটিস্টিক চাইল্ড যারা আছেন বা এডিএইচডি যারা আছেন, তাদেরকে মেইন স্টে অফ ট্রিটমেন্ট হচ্ছে থেরাপি। এবং তারা এখন যেহেতু ট্রান্সপোর্টের প্রবলেম হচ্ছে, বা সবার ক্ষেত্রে গাড়ি ভাড়া করে রেগুলার যাওয়া সম্ভব না, বা অনেক সেন্টার আছে যারা অফ করে দিয়ে থাকে। যদিও আমি গত প্যান্ডেমিকে বা এই প্যান্ডেমিকেও আমার নিজের করোনা হয়েছিল, আমি 15 দিন সেই সময় অফ ছিলাম, আদারওয়াইজ আমি ইন পার্সন চেম্বার করে গেছি, আগের বারও এবারও একদিনের জন্য চেম্বার বন্ধ করি। সুতরাং আপনারা খোঁজ নিলে দেখবেন আপনার এলাকায় নিশ্চয়ই কোনো কোনো মনোরোগ বিশেষজ্ঞ বা সাইকোলজিস্ট চেম্বার করছে বা থেরাপিগুলো হচ্ছে, সেখানে ওকে নিয়ে যান। কারণ থেরাপিগুলো বন্ধ হলে বা চিকিৎসা বন্ধ হলে কিন্তু আবার রেস্টলেস হবে। স্যার আপনাকে সত্যি অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে আমি আমাদের মাননীয়া বর্দিকেও বলবো যে আপনি এমন একজন মানুষকে এনেছেন যে ক্ষেত্রে শুধু অভিভাবকরা নয়, আমরা শিক্ষিকারাও, উনিও বললেন বাড়িতে ওনারও একই সমস্যা, আমরা সবাই এই সমস্যা থেকে কাটিয়ে উঠবো। আমাদের মাননীয়া দিদি পুষ্টিবিদ্যা হিসাবে, পুষ্টিবিদ হিসাবে আছেন, উনিও আমাদের বলবেন কিরকম খাওয়া দাওয়া আমরা করব, খাওয়া দাওয়া করলে আমাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকবে। তার আগে আমি ডাক্তারবাবুকে বলবো, আমাদের বর্দিকেও আমি বলবো যে আমরা ওনাকে আবার চাই, আবার যখন আমাদের স্কুল খুলে যাবে, আমাদের ছেলেমেয়েরা ভালো হয়ে উঠবে, মানসিক হেলথ সবকিছু নিয়ে যখন আবার স্কুলে ফিরে যাবে, আবার যখন হাসি খুশিতে আমাদের স্কুল ভরে উঠবে, আমরা ওনাকে চাই। আর যদি ওনার সঙ্গে কেউ কথা বলে শান্তি পায়, সেরকম ভাবে আপনি ওনার নাম্বার নিয়ে রাখবেন, আমাদের সবার সুবিধে হবে, আমরা প্রয়োজনে ওনার সঙ্গে কথা বলেও শান্তি পাবো। নমস্কার। অবশ্যই, অনেক ধন্যবাদ স্যার, এত ব্যস্ততার মধ্যে এত মূল্যবান সময় এবং মতামত শেয়ার করলেন, আমাদের সবাইকে সমৃদ্ধ করলেন। আর স্কুল খুললে এবং এই সেশনগুলো তো চলতেই থাকবে, এই সিচুয়েশনে আমরা কতদিনে কাটিয়ে উঠবো সেটা সবারই অজানা। অবশ্যই স্যার আমাদের মধ্যে আসবেন বারংবার। এবং গার্জিয়ান এবং ইন্টারনেট অ্যাডিকশন, এই দুটো টপিক আছে যেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ফর স্কুল মেন্টাল হেলথ। একদম একদম স্যার, পরবর্তীতে আমরা আপনাকে শুনে নেব। থ্যাংক ইউ স্যার, অনেক ধন্যবাদ স্যারকে। নমস্কার স্যার, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরাও সুস্থ থাকুন। হ্যাঁ, আপনারাও ভালো থাকবেন। হ্যাঁ স্যার, নিশ্চয়ই।